তারা প্রথম মনে করছে বিএনপির সাহস দেখাচ্ছে। এই সাহস দেখাচ্ছে মনে করার ফলে বহু জায়গায় যে প্রতিক্রিয়া হচ্ছে সেই প্রতিক্রিয়াটা আমার মনে হয় সহজ। আমি একটু বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আপনাদের তিনজনের কাছে আলোচনায় এটি আনবো যে বেগম জিয়া নির্দেশ দিয়েছিলেন যে তার সিনিয়র নেতৃবৃন্দকে নয়াপল্টন কার্যালয়ে আজকে যে কোনো উপায় যাওয়ার জন্য, প্রয়োজন হলে গ্রেফতার হওয়ার জন্য, কিন্তু আমরা কাউকে দেখি নাই। সেইগুলিকেও আপনি সাহস বলবেন কিনা, আর এই ইম্প্যাক্টটা আসলে এই ইম্প্যাক্ট দিয়ে বিএনপির কি হবে, এবং আলমগীর ভাই এই বিষয়ে বলতে চাইছিলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরলাম আজকে বাংলাদেশে। সাদিক ভাই, বিরতির আগে আপনি বলছিলেন যে ইম্প্যাক্টের কথা, আপনি যদি খুব সংক্ষেপে বলতেন যে সেই ইম্প্যাক্টটা এবং সাহসের কথা, যে বিএনপি সাহস দেখাচ্ছে, যদি একটু। বিএনপি সাহস দেখাচ্ছে বলতে আমি বিএনপির নেতারা সাহস দেখাচ্ছে এটা বলছি না, সিদ্ধান্তটা আসল কথা। যেমন লেটেস্টে বিএনপির নেতারা বিবৃতির ভালোবাসেন, বুকে দিতে ভালোবাসেন, অন্য নেতারাও একই কথা আওয়ামী লীগ নেতাদের ব্যাপারও প্রযোজ্য। কিন্তু সাহস দেখাচ্ছেন মানে সিদ্ধান্ত দিতে তাদের দেরি হচ্ছে না। এই যে দেরি, তাৎক্ষণিক সিদ্ধান্ত তারা নিতে পারে না, তো সবসময় পেছিয়ে দেয়। এখন সেইখানে একটা ডেফিনেট সিদ্ধান্ত দিচ্ছে তারা। সে আন্দোলন সফল হোক কি না হোক, ব্যর্থ হোক, সেটা আলাদা কথা। কিন্তু মূল কথাটা হচ্ছে একটা সাহস দেখিয়ে, যে সাহসটা দেখিয়ে একটা সিদ্ধান্ত দিয়েছে কতগুলো সিদ্ধান্ত দিয়ে এসছে এবং কাজে দেখাচ্ছিল আওয়ামী লীগ, ঠিক পাল্টা একটা সিদ্ধান্ত দিয়েছে। এবং সেখানে রেসপন্ডটা কারা করবে, সেটা সহিংস হোক এবং মানে অহিংস হোক, একটা রেসপন্স সারা দেশে হবে, নির্ভর করবে দেশের লোকের মুডের উপরে। এইটা হচ্ছে কথাটা। আমার আলমগীর ভাই, আপনি এই বিষয়ে আলোচনা করতে চাইছেন? আমি যে বিষয়টা বললাম যে দেখেন, মানে একদিনের একটা ঘটনা কিংবা আজকে কি হয়েছে এটা দিয়েই আমি যাবতীয় মূল্যায়নে গিয়ে একটা ফলাফলে চলে যাব, এটা কখনই তো ঠিক সিদ্ধান্ত নয়। কিন্তু আপনি একটা বিষয় মানে লক্ষ্য করবেন যে 5ই জানুয়ারি ওনারা সমাবেশের কথা বলেছেন, কিন্তু ওনারা কিন্তু এর আগেও বিভিন্ন মানে জায়গায় প্রায় 11টার মতো সমাবেশ করেছেন, খুব ভালো সমাবেশ করেছেন, অনেক বড় সমাবেশ করেছেন, এবং এই সমাবেশে প্রচুর লোকজনের সমাগম হয়েছে। কিন্তু এই সমাবেশটা যখন ঘোষণা করা হয় যে ঢাকায় ওনারা একটা সমাবেশ করবেন, কিন্তু আপনার খেয়াল থাকার কথা যে পাশাপাশি ওনাদের নেতাদের বক্তব্য থেকে একটা বিষয় উনি খুব বলা শুরু করেছিলেন যে এই 5ই জানুয়ারি শুরু হবে ফাইনাল খেলা। এটা খন্দকার মাহবুব হোসেন সাহেব উনি একটা আলোচনা সভায় বলেছিলেন, এবং অনেক নেতাও বলা শুরু করেছে যে এই দিনটা নাকি ফাইনাল খেলা। যদি আপনি জনসভা করবেন তাহলে ফাইনাল খেলা বলতে আপনি কি মিন করছেন? তাহলে ফাইনাল খেলা আমি প্রশ্ন করতে পারি যে ফাইনাল খেলাটা কি তাহলে আপনারা মানে আওয়ামী লীগও ফাইনাল খেলা অংশগ্রহণ করলো? আমি মনে করি আপনার তো কোনো এখানে এখন পর্যন্ত কোয়ার্টার হয়নি, সেমিফাইনাল হয়নি, কিন্তু আপনি ফাইনালে নেমে গেছেন। আজকের খেলাটা যার কারণে গভর্নমেন্টের খেলাও সেমিফাইনালও হয়নি, কোয়ার্টার হয়নি, সরাসরি উনিও ফাইনালে খেলেছেন। তার মানে আজকে এখন একটা বিষয় হচ্ছে যে আপনি আরেকটা বিষয়, যে বিষয়টা বলা হচ্ছে যে ওনার নিরাপত্তার কথা যেটা বলা হয়েছে, আমি আজকে এই মুহূর্তে চিন্তা করে কি আসলে ছিল, আমি এরকম কোনো সিদ্ধান্তে এখনই যেতে পারবো না। কিন্তু আমি একটা বিষয় মনে করি যে আমাদের এই উপমহাদেশের এখনকার যে রাজনৈতিক যে অবস্থা যদি চিন্তা করেন, তাহলে কোথায় আমার জন্য কি অপেক্ষা করছে, কোথায় কি ঘটনা ঘটছে, এইটা কিন্তু আপনাকে চিন্তায় আনতেই হবে। কারণ আমি একটা বলেছেন, আমার কাছে মনে হচ্ছে যে এই ক্ষেত্রে খুব সহযোগিতার মনোভাব সরকার দেখাচ্ছে। রিজভী সাহেবকে আসলে পুলিশের গাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি হোসেন মোহাম্মদ এরশাদকে সিএমএইচ এ ভর্তি করে দিয়ে আসা হয়েছে। খুব সহযোগিতা। আমি একটা জিনিস বলেছি, একটা হলো যে আজকে ওনারা যদি সমাবেশই করতে চাইতেন কিংবা সমাবেশ করতে চান, কিংবা যে দল মনে করেন যে আজকে ওনারা ফাইনাল খেলতে যাচ্ছেন, তাহলে পুলিশ যতভাবে যেভাবে বাধা দিক না কেন, এই পরিস্থিতিকে হওয়ার কথা ছিল ঢাকা শহরে মানে আপনারা নিশ্চয়ই ঘুরে দেখেছেন, মানে বিএনপির কোনো কর্মী কিংবা বিএনপির কোনো নেতাকে আপনি দেখেছেন যে তারা রাস্তায় নেমেছে কিংবা একটা চেষ্টা করেছে? আর আমি একটা কথা বলবো যে আপনি মিছিল করেছেন, আলমগীর প্রেস ক্লাবে যাওয়ার পরে শুধুমাত্র শাহজাহানপুরে অল্প একটু এলাকার মধ্যে একটা মিছিল করেছেন, আর টেলিভিশনে দেখিয়েছেন, দেখানো অর্থই যে উনি মিছিল করেছেন, এটার কোনো অর্থ হতে পারে না। কিন্তু আমি মহিউদ্দিন, আমি যে কথা বলতে চাই যে আপনারা আন্দোলন করতে চান, আপনারা পরবর্তীতে ক্ষমতায় আসতে চান, আপনারা ফাইনাল খেলা খেলতে চান, তাহলে আপনাদের নেতারা মানে এই বিএনপি নেতারা যদি পুলিশ অ্যারেস্ট করে, সমস্যাটা কোথায়?
আপনি কেন মানে জেলখানায় যেতে ভয় আমি পাচ্ছেন? একটা স্বাধীন দেশে যখন সংবিধান আছে, যখন কোনো জরুরি অবস্থা নাই, আমার রাস্তায় নেমে আন্দোলন করতে হলে আমার অ্যারেস্টে ভয় কেন পেতে হবে? কিন্তু একটা বিষয় মানে তাহলে কি এটা পুলিশ স্টেট, আমি রাস্তায় আপনার বিরুদ্ধে কথা বললে আপনাকে অ্যারেস্ট করবে? আপনি বের হতে পারছেন না, তখন আপনার কাছে মানবাধিকারের কথা মনে হয়, তখন আপনার গণতান্ত্রিক রাইটসের কথা মনে হয়। কিন্তু আপনি যখন গাড়ির মধ্যে একটা মানুষ আসছে, আপনি বোমা মেরে যখন লোকটাকে হত্যা করছেন, তখন তার মানবাধিকার লঙ্ঘিত হয় না। আপনার তো মানে আপনার অধিকার লঙ্ঘিত হয় যখন আপনি বেরোতে পারছেন না, আপনার অধিকার লঙ্ঘিত আপনি রাস্তায় নামতে পারছেন না। কিন্তু আপনি যখন মানে পশুর গাড়িকে বোমা মেরে উড়াই দিচ্ছেন, আপনি যখন মানে এক শিক্ষিকাকে মেরে উড়াই দিচ্ছেন, এটাতে মানবাধিকার লঙ্ঘন মনে হয় যে খুব এক্সট্রিম উদাহরণ দিচ্ছেন। আপনার কথা থেকে যদি আমি বলতে চাই যে আপনি 11টি সমাবেশের কথা বলছিলেন, সেই 11টি সমাবেশে কোথাও কিন্তু পশুর গাড়িতে আঘাত করা হয় নাই, কোথাও কোনো কিছু করা হয় নাই, কোনো কিছু করা হয় না। তাহলে বিএনপির কথাকে এত সিরিয়াসলি নেওয়ার কি আছে যে ফাইনাল খেলা বললে আপনারা ফাইনাল খেললেন? কিন্তু পরিস্থিতিটা কে নোংরা করেছে, এই জায়গাটা কে নিয়ে আসছে, রাজনীতিটা এই জায়গাটা কে নিয়ে আসছে? আপনি এটা খেয়াল করেন যে মানে গাজীপুরের আগে যে বক্তব্যগুলো তারেক রহমান সাহেব লন্ডন থেকে দেওয়া শুরু করেছেন, আপনি কি ওইটাকে মেনে নিতে হবে এই জাতিকে? আপনি কি বঙ্গবন্ধুকে পাক বন্ধু রাজাকার বলে আমাদের তারেক রহমানের বক্তব্য আমি কোনোভাবে মেনে নিতে রাজি না, কিন্তু তারেক রহমানের বক্তব্যের উপর ভিত্তি করে আমি কিন্তু ওই বক্তব্যতে এই রাজনীতিকে এই জায়গাটায় দাঁড় করিয়েছে। আপনি এটাকে অস্বীকার করতে পারবেন? ওই বক্তব্যের কারণে যদি রাজনীতি এসে এই জায়গায় এসে দাঁড়িয়ে থাকে, তাহলে তারেক রহমান সফল, সেটা বলতে হবে। কারণ তারেক রহমান এটাই চেয়েছিলেন, হতে পারে যে এটা উনি হয়তো এটাই চেয়েছিলেন, কারণ ওনার তার কিন্তু বসে। কিন্তু আমার কাছে তারেক রহমানের কথার আলাদা করে আসলে কোনো গুরুত্ব নাই। আমার যেটা মনে হয় যে এখানে যেটা হচ্ছে যে আমার মনে হয় কথাগুলি চলে এসছে যে বিএনপি এ যাবৎকালের কোন কর্মসূচিতে কোন ধ্বংসাত্মক কিছু হয়েছে এরকম কোন রেকর্ড নাই, এবং সরকার বারবারই এই যাবৎকাল বলতে আপনি এই যাবৎকালই, কিন্তু মানে আপনি 2013 সালটা মনে রেখেও বলছেন বিএনপির জনসভা, মানে বিএনপি জামাতের সঙ্গে আলাদা করা খুব মুশকিল ছিল 2013 সালে নাইম ভাই। না, কিন্তু জনসভায় আমি আবার আমি বলেছি কর্মসূচির কথা বলছিলাম, কর্মসূচি বলছিলাম না, আমি বলছি যে বিএনপির কোন জনসভায় এখন পর্যন্ত কোনো কিছু ঘটে নাই, এটা 20 দলের জনসভায়ও ঘটে নাই। সুতরাং এই যে সন্দেহটা যে জনসভাকে কেন্দ্র করে একটা কিছু সহিংসতা হতে পারত, এখন মজার ব্যাপার হচ্ছে এটাকে সীমিত করতে গিয়ে সহিংসতা কিন্তু মানে কম হলো না, জীবনহানিও ঘটলো। আমার যেটা মনে হয় বিএনপি ডিজার্ভড এ চান্স অনলি বিকজ এর আগে এরকম কোন জনসভায় কিছু ঘটে নাই, অন্তত একবার একটা চান্স তারা ডিজার্ভ করে, যেটা জনসভা করুক, দেখি ঢাকায় এটা নিয়ে কোনো গোলমাল হয় কিনা। এটার সঙ্গে হেফাজত, আমি যেটা বলি যে শাহ আলমগীর ভাই অনেকগুলি পার্টিনেন্ট কোয়েশ্চেনই এনেছেন, কিন্তু কথা হলো একটা দল একটা জনসভা করতে চাইবে, এইটার সঙ্গে প্রশাসন বা সরকার তারেক রহমানের বক্তব্যকে রিলেট করে কিছু করতে পারে কিনা। তারেক রহমানের জন্য যদি তারেক রহমানের ওই বক্তব্য সত্য মিথ্যার আলোচনায় এখানে যাব না, কারণ এটার স্কোপ নাই, এত সময় নাই আমাদের, কিন্তু ওইটাকে আলাদা করে বিবেচনা করতে হবে, নইলে আমরা এটাকে একটা গুড ডেমোক্রেসি বলতে পারবো না। আমরা এটাকে অসুস্থ একটা ডেমোক্রেসি বলতে হবে, যে এই মুহূর্তে আমাদের ডেমোক্রেসি অসুস্থ। আমি খালেদা জিয়া বা বিএনপি যখন বলে গণতন্ত্র হত্যা হয়ে গেছে, মানে নাই, আমি সেটা স্বীকার করি না। আবার যদি কেউ বলে যে গণতন্ত্রকে রক্ষা করা হয়েছে, গণতন্ত্র সুরক্ষিত আছে, সেটাও আমি অ্যাকসেপ্ট করতে পারি না। একটা প্রশ্ন করতে পারি, যদি আপনি একটি প্রতিষ্ঠানের প্রধান হন, কেউ যদি বলে যে এই প্রতিষ্ঠানের প্রধান থেকে আপনাকে সরানোর জন্য তারা আন্দোলন করবে, আপনি সেই আন্দোলনটি সীমাবদ্ধ করবেন কিনা? পলিটিক্সের ক্ষেত্রে কি একই জিনিস হলো না? যদি বলা হয় সরকার পতনের আন্দোলন এখান থেকে শুরু, সরকার চাইবে কিনা? না, তা তো বটেই। প্রথম কথা হচ্ছে যে আমি প্রতিষ্ঠানের প্রধান, আমি যদি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রধান হই, আমাকে ওয়েট করতে হবে। আর আমার যদি মালিকানা প্রতিষ্ঠান হয়, আমি তাকে ফায়ার করবো ইমিডিয়েটলি, কারণ এটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান। তো প্রতিষ্ঠানের ভেদ আছে। আমি তো এখানে একটা গণতান্ত্রিক ইনস্টিটিউশন, গণতান্ত্রিক পরিমণ্ডল, এবং গণতান্ত্রিক পরিমণ্ডলে যে কেউ বলতে পারে আমি তোমাকে পছন্দ করি না, তুমি রিজাইন করো, আপনি রিজাইন করেন। এখন এটা তার মানে এই না যে ওনাকে রিজাইন করতে হবে, কারণ উনিও একজনের কথাই রিজাইন করবেন না, কিন্তু তার বলার, দাবি করার অধিকারটা অবশ্যই সার্বজনীনভাবে স্বীকৃত। এখানে আমি আবারও বলেছি, আমরা অনেক টকশোতে বলেছি, আমি 2-1 দিন আগে মানে তারেক রহমানের কাছে বিনীত নিবেদনও রেখেছি যে বঙ্গবন্ধুকে যেভাবে হেয় করে কথাগুলি বলা হয়, ওনাকে যেভাবে ছোট করে কথাগুলি বলা হয়, আমি বলি যে আপনি একটু সুন্দর করে বঙ্গবন্ধুর রাজনীতির সমালোচনাও করতে পারেন, কিন্তু তার মানে এই না যে তাকে আপনি অপমানজনকভাবে তুচ্ছ-তাচ্ছিল্য দেখিয়ে করবেন। এটা আপনার জন্য ভালো হচ্ছে না, বিএনপির এখানে রাজনীতিকদের কর্মীদের জন্য ভালো হচ্ছে না।
কিন্তু তার মানে এই না যে আবার আমি মেনে নিব যে তারেক রহমানের ওই কথার জন্য বিএনপি একটা জনসভা করতে পারবে না, তাকে এটার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে অফিশিয়ালি। কিন্তু তারেক রহমানের এই বক্তব্য যখন বেগম জিয়াও এন্ডোর্স করেন তখন একটা তারপর এটা প্রাইভেট। আমি আবারও বলি, আমি বলছি খুবই অফিশিয়ালি খুবই উটকো জায়গা থেকে এসে খুবই ইররিলেভেন্ট ভাবে একটি কথা বলার, এটা আমি আই এগ্রি উইথ ইউ ফুললি। কিন্তু আমি বলবো যে তারেক রহমানের এই বক্তব্য যখন খালেদা জিয়া এন্ডোর্স করেন, তখন খালেদা জিয়া যখন এন্ডোর্স করে ফেলবেন তখন এটা মানে মাননীয় প্রধানমন্ত্রীরও এখতিয়ারের মধ্যে থাকে এবং উনিও যথাযথভাবে এটার জবাব দিয়েছেন। আমি মনে করি বেশ নিষ্ঠুরভাবে, কঠোরভাবে উনি জবাব দিয়েছেন এবং এটাই আরো লেখালেখি হবে। আমি মনে করি টক শোতে প্রচুর সমালোচনা হয়েছে, নিন্দা হয়েছে তারেক রহমানের। সুতরাং উনি একটি বক্তব্য দিয়ে যতটুকু লুজ করেছেন, বক্তব্য না দিলে তার অনেক গেইন হতো। সুতরাং এটাই চলতে থাকতো। কিন্তু একটা দল একটা সমাবেশ করতে চায়,